পৌর নির্বাচনে আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। দীর্ঘদিনের এই পঞ্জীভূত পৌরসভার সমস্যার সমাধানের জন্য আমি প্রার্থী হয়েছি। আধুনিক পদ্ধতিতে সীতাকুণ্ডকে গড়তে চাই, যে আমাদের জন্য কাজ করবে, উন্নয়ন করবে, যে একজন সৎ ব্যক্তিকে আমরা ভোট দেব। আমরা এভাবে এমন একজন ব্যক্তি নির্বাচিত করব যার কথা কাজে মিল থাকে। আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ফখরুলের, বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার, মন্তব্য হানিফের। সরকার প্রধান যিনি দলীয় প্রধান তার হাত দিয়েই একটা অনিয়মের সূচনা হয়েছে। তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে এটা খুব সহজেই মনে হয়। বিএনপির পক্ষ থেকে মিথ্যাচার করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এই নির্বাচনকে বিতর্কিত করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই নির্বাচন লোক দেখানো বেগম খালেদা জিয়ার এই বক্তব্যটা আসলেই অনেকটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। জামায়াতের সাথে জোটের কারণেই যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় বিএনপির নাম এসেছে, মত দলের ক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মীদের। উন্মুক্ত সুয়ারেজ লাইন আর ম্যানহোলের সবশেষ শিকার শিশু নীরব। বড় দুর্ঘটনার পর তোড়জোড় শুরু হলেও মেলে না স্থায়ী সমাধান, অভিযোগ নগরবাসীর। উচ্ছেদ অভিযানেও দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর খালগুলো। জনবল ও বাজেট স্বল্পতার অজুহাত ওয়াসার, রাজনৈতিক উদ্যোগের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। শুরুতেই পৌর নির্বাচনের খবর। সারা দেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সমর্থন আদায়ে ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে যোগ্য প্রার্থী বেছে নিতে হিসেব করছেন ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত গণসংযোগে। এদিকে প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। রাস্তাঘাট, কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান আরো করার জন্য মনোনিবেশ করব। যে অসমাপ্ত কাজগুলো রয়েছে এগুলো আমি সমাপ্ত করব এবং প্রথম অঙ্গীকার হবে খালগুলো আমি সংস্কার করব, জলাবদ্ধতা নিরসন করব। ময়মনসিংহের পৌরসভাগুলোতেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে সমস্যা সমাধান সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। তবে এসব ছাপিয়ে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব কষছেন ভোটাররা। যিনি সব দিক থেকে যোগ্য, জনগণের জন্য কাজ করবেন, এলাকার জন্য কাজ করবেন, ব্যক্তির স্বার্থের চেয়ে জনগণের সেবা করবে, আমরা মনে করি তাদেরকে ভোট দেওয়া উচিত। এদিকে রাজশাহীর কেশরহাট, তাহিরপুর ও ভবানীগঞ্জ সহ 13টি পৌরসভায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। তাদের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সিলেটের পৌরসভাগুলোতেও সকাল থেকে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। তারা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। দীর্ঘ 19 বছর শহরতলির পার্শ্ববর্তী ইউনিয়নটাতে চেয়ারম্যান ছিলাম। আমার বিশ্বাস খুলনা পৌরবাসী তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে তাদের সমর্থন দেবে। যাদেরকে ভোট দিলে খুলনার উন্নয়ন হবে সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেব। 9টি ওয়ার্ড আছে, প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ড অবহেলিত। আমরা চাচ্ছি এগুলোর সমস্যার সমাধান হোক। যে নতুন মেয়র হিসেবে আসবেন উনি এগুলোর দিকে নজর দেবেন। এছাড়া ফেনীর সদর, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় বুধবার সকাল থেকে প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ।
দেশের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে পৌর নির্বাচনের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রামের বারোয়ারহাট পৌর এলাকায় আছেন সহকর্মী কমল দে, সিলেটের বড়লেখা পৌর ভবনের সামনে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার সামনে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি। প্রচারণার খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ রাজু। আজকে সকাল থেকে আমরা 3টি পৌরসভা দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক। এর মধ্যে আমরা দেখেছি সীতাকুণ্ড, মিরেশ্বর এবং আমি এখন আছি বারোয়ারহাটে। এই 3টি পৌরসভা যেটি বেশি লক্ষণীয় যে সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা তারা প্রচারণা শুরু করেছেন। বিশেষ করে প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যদি প্রতীক বরাদ্দ হয়নি, তবে তারা প্রতীক ছাড়া তাদের নেতাকর্মী এবং কর্মী সমর্থক দিনে এলাকায় ঘুরছেন, বাজারে যাচ্ছেন, তারা তাদের যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। তার মধ্যে তারা মূলত প্রচারণাগুলি চালাচ্ছেন। আজ সকাল থেকে দেখেছি সকাল 9টায় আমরা দেখেছি যে প্রার্থীরা রাস্তায় নেমে যায় এবং তারা হাট বাজারে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে করমর্দন করছেন, কোলাকুলি করছেন। এর মধ্যে তারা এবং অনেক প্রার্থী মুরব্বীদের সালাম করে তারা ভোট চাইছেন। এক্ষেত্রে তারা বারবার যেটি বলছেন, প্রথম দিন থেকে এলাকার উন্নয়নে তারা ভূমিকা রাখতে চান, বিশেষ করে অসমাপ্ত কাজ তারা সমাপ্ত করবেন বলে অঙ্গীকার করছেন। এবং যে বিরাজমান সমস্যা রয়েছে, যেমন আমরা দেখেছি সীতাকুণ্ডের মধ্যে জলবদ্ধতার সমস্যা, মিরেশ্বরে এসে যানজট কিংবা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূরীকরণে তারা ব্যবস্থা নেবেন বলে জনগণকে আশ্বাস দিচ্ছেন। এবং জনগণের বক্তব্য হচ্ছে তারা সব আশ্বাস শুনছেন এবং শেষ পর্যন্ত জনগণ শেষ মুহূর্তে গিয়ে হয়তো তারা সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আপনি জানেন চট্টগ্রামে এবার যে 10টি পৌরসভা, তার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক 3টি পৌরসভা, তার সর্বশেষ পৌরসভা হলো মিরেশ্বর উপজেলার বারোয়ারহাট পৌরসভা। আর এই পৌরসভায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোটার সংখ্যা মাত্র 7,552 জন, যেখানে কেন্দ্র হচ্ছে 9টি। আর আজকের এই বারোয়ারহাটের পৌরসভার মধ্যে মেয়র পদে রয়েছেন 4 জন এবং কাউন্সিলর পদে 42 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 11 জন। অর্থাৎ আগামী 13 তারিখ প্রার্থীদের প্রত্যাহারের পরে মূলত তারা জোর প্রথমে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন এবং আগামী 30 ডিসেম্বর অপেক্ষা করবেন তারা এই ভোটের জন্য। এক্ষেত্রে বলা যায় এখন পর্যন্ত যে প্রচারণা আজকে যে প্রথম দিন, তার ওটা জোরে সোরে শুরু হয়েছে বলে বলা যায়। এক্ষেত্রে আমি 3টি পৌরসভায় তাই দেখলাম যে সীতাকুণ্ড, মিরেশ্বরাই এবং বারোয়ারহাট। এখন পর্যন্ত আমার কাছে ছিল 3টি পৌরসভার সর্বশেষ। আমরা এখন চলে যাব সিলেট পৌরসভার খবর জানার জন্য। সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। ধন্যবাদ কমল। আসলে আমি এখন যেখানে আছি মৌলভীবাজার জেলার একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা, যেটি হচ্ছে ভারতের আসাম প্রদেশের যে এই করিমগঞ্জের পাশের এই উপজেলা হচ্ছে বড়লেখা। এই বড়লেখা উপজেলা আমি আছি এবং এই যে পৌরসভার নির্বাচন আগামী 30 তারিখে অনুষ্ঠিত হবে এবং এই 30 তারিখে যে নির্বাচন হবে বড়লেখা পৌরসভায়, আমি ঠিক পৌরসভার কার্যালয়ের সামনে আছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো আমি এই পৌরসভায় এসে আমি যেটা দেখেছি, আমি এই পৌরসভা নির্বাচন উপলক্ষে সিলেটের বেশ কয়েকটি পৌরসভা ঘুরেছি, কিন্তু এই পৌরসভার সম্পূর্ণ ভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি। এই যে পৌরসভা কার্যালয় যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্যালয়টি হচ্ছে যে এটি ছিল উপজেলার অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটি 2001 সালে যখন এই পৌরসভা গঠিত হয় পর থেকে এই অডিটোরিয়ামে মূলত পৌরসভার কার্যক্রম চলছে। এখনো এখানে কোনো পৌর ভবন গঠিত হয়নি, যদিও 15 বছর হয়ে গেছে এই পৌরসভা প্রতিষ্ঠার। তো এছাড়া এখানে আমি যেটা দেখেছি যে এই পুরা যে পৌরসভা এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা আমি দেখিনি এবং পৌর এলাকার কিছুক্ষণ পর ময়লা আবর্জনার স্তূপ আমি দেখতে পেরেছি যে এবং প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হন তবে এই সমস্যাগুলো তারা সমাধান করবেন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানে গণসংযোগ করছেন এবং কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনিও এর পাশে গণসংযোগ করে গেছেন। তো আমরা আসলে আজকে থেকে আপনারা জানেন যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যে কারণে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ভোটাররা বলছেন যে 16 বছর হয়ে গেছে এই পৌরসভা প্রতিষ্ঠার, কিন্তু এখনও তাদের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং আরও সমস্যা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে এই পৌরসভার বেশিরভাগই রাস্তা কাঁচা এখনো এবং বেশিরভাগ এলাকায় কোনো বিদ্যুৎ পৌঁছায়নি। তো এই হলো এই বড়লেখা পৌরসভার অবস্থা। আসলে এই মৌলভীবাজার জেলায় 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মৌলভীবাজার সদর, কুলাউড়া এবং কমলগঞ্জ পৌরসভায় 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে সীমান্তবর্তী পৌরসভা হচ্ছে এই বড়লেখা পৌরসভা। তো প্রার্থীরা বলেছেন মূলত তাদের উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন। তো আমার কাছে এই উপজেলার এই পৌর নির্বাচনের এই ছিল সবশেষ খবর। আমরা এখন জানবো রাজশাহীর খবর। সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আহাদ জানাচ্ছিলেন
সিলেটের পৌর নির্বাচনের খবর। আমি সকাল থেকে বেশ কয়েকটি রাজশাহীর 13টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, আমি বেশ কয়েকটি পৌরসভায় ঘুরেছি। তো এই পৌরসভাগুলোতে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ দেখা গেছে এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে। মূলত আমার বেশ কিছু প্রার্থীর সাথে কথা হয়েছে, অনেক ভোটারের সাথে কথা হয়েছে। প্রার্থীরা যেটি বলছেন যে আজ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো, তো তাদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা আজ থেকে ভোটারদের যারা দাঁড়ে দাঁড়ে যেতে আর কোনো বাধা রইল না, যেহেতু সেক্ষেত্রে ভোটারদের দাঁড়ে দাঁড়ে কিন্তু তারা অলরেডি এরই মধ্যে কিন্তু চলে যাওয়া শুরু করেছেন এবং ভোট চাচ্ছেন তাদের নিজেদের পক্ষে ভোটারদের নিয়ে আসার জন্য। এবং তারা কিন্তু প্রতিবারের মতোই নির্বাচন এলে যেহেতু প্রতিবারই অনেক প্রতিশ্রুতি দেয় ভোটারদের প্রার্থীরা, তো এবারও কিন্তু প্রার্থীরা ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে ভোটাররাও কিন্তু বলছেন যে এবার আসলে তারা প্রার্থীদের সেই রকম প্রতিশ্রুতি শুনে ভোট দিবেন না, এবার দেখে শুনে এবং তরুণ প্রজন্মের যারা ভোটার এবং যারা এলাকার উন্নয়নে পাশে থাকবেন, এলাকার সুখে দুঃখে যারা কাজ করবেন, এ ধরনের প্রার্থীকেই তারা এবার নির্বাচিত করবেন ভোট দিয়ে 30 ডিসেম্বর পৌর নির্বাচনে। তো আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম এখানকার বিএনপি এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এই ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে। তো তারা কিন্তু দুইজনেই আশাবাদী এই নির্বাচনে জয়ের ব্যাপারে, এরকমও প্রকাশ করেছেন। এছাড়াও কিন্তু আমার কথা হয়েছে এখানকার রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাকে যেটি বলেছেন, আগামী 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচনের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নির্বাচনটি যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য কিন্তু তাদের সব ধরনের তৎপরতা নেওয়া হয়েছে এবং আচরণবিধি মেনে যাতে প্রার্থীরা তাদের প্রচারণাগুলো চালায় সে ব্যাপারেও প্রার্থীদের কিন্তু বারবার তারা সতর্ক করে দিচ্ছেন, এমন কথাও আমাকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তো রাজশাহীর 13টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পৌরসভা নির্বাচন। তো এখন পর্যন্ত আমার কাছে পৌরসভা নির্বাচনের এমনটাই ছিল সর্বশেষ খবর। রাজু। দর্শক, দেশের পৌরসভাগুলোর নির্বাচনের খবর আমরা জানছিলাম। চট্টগ্রাম থেকে বারোয়ারহাট পৌরসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে, আর সিলেট থেকে বড়লেখা ভবনের সামনে থেকে আমাদের যোগ দিয়েছিলেন আমাদের সাথে আব্দুল আহাদ, এবং একই রকম ভাবে রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার খবর আমরা জানালাম আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকির কাছ থেকে। আমার কাছে আরো পৌরসভা নির্বাচনের খবর আছে, আপনাদের জানিয়ে দিচ্ছি। শরীয়তপুরের পৌর নির্বাচনে নির্ধারিত সময়ের পর প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগই অনিয়মের শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই কথা বলেন। দলীয় প্রার্থী হিসেবে নমিনেশন সাবমিট করেছেন 3 তারিখে, তাকে বাতিল হয়ে গেছেন, তিনি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে, সেটা বাতিল। আরেকজনকে নমিনেট দেওয়া হচ্ছে 7 তারিখে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং এই বিধির সম্পূর্ণ পরিপন্থী। দুর্ভাগ্যজনকভাবে যে এই সইটা করছেন কে? আওয়ামী লীগের সভাপতি, এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান। তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে এটা খুব সহজেই মনে হয়। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিভ্রান্তি ছড়াতেই বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সকালে ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি দুরভিসন্ধি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল অশালীন, কুরুচিপূর্ণ। এই নির্বাচনকে বিতর্কিত করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই নির্বাচন লোক দেখানো প্রহসন নির্বাচনের যে অভিযোগটা, এই বক্তব্যটা আসলেই অনেকটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলতে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্বন্ধে বলেছেন যে তার পদলেহনকারী, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং আপত্তিকর বক্তব্য। বিএনপি কোনো একটা দূরভিসন্ধি নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কথা যেটা প্রমাণিত হয়। ষড়যন্ত্র যদি করেন, জনগণ এর সমুচিত জবাব দেবেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সন্ত্রাসী তালিকায় বিএনপির অন্তর্ভুক্তি দলের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন নেতাকর্মীরা, আর এজন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকে দায়ী করেছেন তারা। কারো কারো অভিযোগ, হোমল্যান্ড সিকিউরিটিতে আওয়ামী লীগ লবিং করে বিএনপিকে তালিকাভুক্ত করেছে। তবে সাধারণ জনগণ মনে করেন, জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি তালিকাভুক্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চলতি বছরের জুনে এক ব্যক্তি বিএনপি কর্মী পরিচয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানালে বেরিয়ে আসে বিএনপিকে টায়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। এ কারণে যুক্তরাষ্ট্রের বিএনপি কর্মীরা রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত হওয়ার প্রাথমিক যোগ্যতা হারায়। জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই বিএনপির এ পরিণতি বলে অভিমত প্রবাসী ও ব্যবসায়ীর। জামাত আর বিএনপি যুক্ত হওয়াতে এটা সন্ত্রাসী হিসেবে জড়িত হয়েছে। বিএনপি আর জামাত জোট হওয়াতে যেটা স্টেট ডিপার্টমেন্টের যেটা আমরা শুনতেছি, আমি মনে করি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো না হওয়া উচিত। আমরা এখানে অনেক ছোট হয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটাতে হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। আর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্তি গোটা দেশের জন্যই মানহানিকর বলে মন্তব্য করেন বিএনপির এ কর্মী। স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির নেতৃবৃন্দের কাছে আমরা গিয়ে বলেছি এটা মিথ্যাচার করছে। বিএনপি আওয়ামী লীগ যাই করি না কেন, আমাদের একটা পরিচয় আমরা বাংলাদেশে। এখানে বিএনপি এই ধরনের কোনো প্রক্রিয়াতে জড়িত না। এগুলা যারা করছে এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যই নয়, শুধু আমি মনে করি পুরো বাংলাদেশি জাতি হিসাবে আমাদের সকল বাংলাদেশি যারা আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, সকলের জন্য এটা মানহানিকর এবং অসম্মানজনক। এদিকে সন্ত্রাসী তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকেও দায়ী করেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র বিএনপি কোনো কমিটি নাই এবং বিএনপি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে কাজ করার মতো যে ধরনের প্রতিনিধিত্ব তাদেরকে নিযুক্ত করা উচিত ছিল সেটা তারা করতে পারে নাই। আমি মনে করি এটা একটা ব্যর্থতা। বিএনপির উপযুক্ত নেতৃত্ব এবং উপযুক্ত ব্যক্তিকে এখানে এমপ্লয়েড করে সেটা সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীনে নিউ জার্সির অভিবাসন আদালত দুটি কারণ উল্লেখ করে বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে। এর পক্ষে 16টি দালিলিক প্রমাণ আদালতে উত্থাপন করে হোমল্যান্ড সিকিউরিটি। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তৃণমূল থেকে প্রশাসনের সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়নে যা যা করা দরকার বর্তমান সরকার তাই করছে, ভবিষ্যতেও করে যাবে। সকালে বেগম রোকেয়া দিবস এবং রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই উতরাই পার করে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান অবস্থানে এসেছে। তাই ভবিষ্যতে বাংলাদেশকে আর কোনোভাবেই অন্ধকার যুগে ফিরতে দেয়া যাবে না। 21 শতকে বাঙালি নারীর যে ক্ষমতায়ন, শিক্ষায়, কর্মক্ষেত্রে নারীর যে অবাধ বিচরণ, 19 শতকে সেই স্বপ্ন দেখেছিলেন রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া। পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ রাজের যুগে যিনি সমাজের কুপমণ্ডুকতা আর কুসংস্কার ভেঙে লড়াই করেছেন নারী অধিকার প্রতিষ্ঠায়, হয়েছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এদেশের নারীরা যেন নিজ নিজ ক্ষেত্রে তার অবস্থান করে নিতে পারে তা নিশ্চিত করবেন তিনি এবং তার সরকার। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যৎ কোনো অন্ধকার যুগে প্রবেশ করুক। চড়াই উতরাই পার হয়ে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের নারী সমাজ আজকে সমাজের প্রতিটি স্তরে তাদের স্থান করে নিতে পেরেছে, যেটা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। শেখ হাসিনা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমরা শালীনতা বজায় রেখে চলাফেরা করেও কিন্তু সব কাজ আমরা করতে পারি। আর ইসলাম ধর্ম কিন্তু নারীদের সেই সুযোগ দিয়েছে। কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, তিনি ছিলেন বিবি খাদিজা, যিনি ব্যবসা বাণিজ্য করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা, তিনি তো রণক্ষেত্রে নবীজির পাশে থাকতেন। কাজে এটাই তো আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত। কাজে অন্য কোনো অজুহাতে মেয়েদেরকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখবে সে সুযোগ কিন্তু নেই। এর আগে দেশীয় উপাদানে নান্দনিক পোশাক তৈরি করে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় বিবি রাসেলকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2015। এছাড়া নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয় ডক্টর তাইবুন নাহার রশিদকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সুয়ারেজ লাইনে পড়ে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই শিশু নীরবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কাজী মোহাম্মদ আবু শামা। সকালে ময়নাতদন্ত শেষে শিশু নীরবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুয়ারেজ লাইনে পড়ে যাওয়ার প্রায় 5 ঘন্টা পর গতকাল রাতে উদ্ধার করা হয় শিশু নীরবকে। এদিন বিকেলে খেলতে গিয়ে খোলা সুয়ারেজ লাইনের মধ্যে পড়ে যায় 5 বছর বয়সী শিশুটি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার করা হয় তাকে। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে পরিবার মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করার উদ্যোগ নেবে। এটা একটা ড্রাউনিং কেস। আমাদের কাছে যে ইনফরমেশন ছিল যে এটা ড্রেন থেকে তোলা হয়েছে, আমরা 4 জনের একটা মেডিকেল বোর্ড মোটামুটিভাবে এবং এটা ময়নাতদন্ত সম্পন্ন করি 10 মিনিট থেকে 30 মিনিট এরকম আমরা মনে করি আর কি। শ্বাসরুদ্ধ হয়ে এর বেশি সময় বাঁচার কথা না। আমার ছেলে গেছে, অন্য আজনে কোনো ছেলে যায় না, কোনো মার ছেলে যায় না, এটাই আমারই। আমি কাকে দোষ দেবো? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা কোনো চাপ আমার কিছু নেই, আমি মামলা করবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঢাকা মেডিকেল থেকে এটা মতামত দিলে আমরা এরপরে মামলার প্রস্তুতি, আমাদের সিনিয়র স্যাররা যারা আছে ওনারা ব্যবস্থা নেবে আর কি। খোলা সুয়ারেজ লাইন আর ম্যানহোলের ঢাকনা না থাকায় রাজধানীতে কিছুদিন পরপরই ঘটে এমন দুর্ঘটনা, যার সবশেষ শিকার শিশু নীরব। নগরবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যা সমাধানে পদক্ষেপ নেয় না তারা। এ ধরনের প্রাণহানি রোধে রাজধানীর উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। গত বছরের ২৬শে ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভিতরে পড়ে যায় 4 বছরের শিশু জিহাদ। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের তৎপরতায় প্রায় 24 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পাইপের ভিতর থেকে তোলা হয় জিহাদের মরদেহ। মর্মান্তিক ওই দুর্ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই রাজধানীর শ্যামপুরে সুয়ারেজ লাইনে পড়ে মঙ্গলবার মারা গেল 5 বছরের শিশু নীরব। এ ধরনের দুর্ঘটনার পর কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। মঙ্গলবার নীরবের মৃত্যুর পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকার সুয়ারেজ লাইনের ঢাকনা নেই। এর মধ্যে কিছু কিছু সুয়ারেজ লাইনের গভীরতা বেশি হওয়ায় প্রত্যেকটি হয়ে দাঁড়িয়েছে মৃত্যুফাত। রিক্সা কাইতে পড়ে যায়, অনেক সময় দেখা যায় মহিলারাও কাইতে পড়ে যায়, ড্রেন খোলা থাকলে সমস্যা হয়। এলাকা ছোট ছোট বাচ্চারা আছে, অনেক মানুষের দেখা যায় বৃষ্টি আসলে পানি যদি ঘুরে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। 7-8 বছর আগে একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছিল, ওটার বিচার এলাকার মানুষ খোঁজাখুঁজি আর পায় নাই। এ ধরনের প্রাণহানি রোধে নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকাকে দেখভাল করার দায়িত্ব যে কার, যেরকম আমরা জানি না জনগণ, তেমনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যারা ঢাকা শহরের দেখভাল করছে তারাও জানে না তাদের লিমিটেশনটা কোন পর্যন্ত। এগুলোর প্রোটেকশনটা যেমন জরুরি, এট দ্য সেম টাইম আমরা জানি যে আমাদের দেশের কনটেক্সটে ম্যানহোলের কাভার চলে যাওয়া, ভেঙে যাওয়া, চুরি হয়ে যাওয়াটাও খুব অস্বাভাবিক না, ফলে মনিটরিং এর প্রয়োজন আছে। পাশাপাশি নগরবাসীদেরও সচেতন হওয়ার তাগিদ দিলেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। দুর্নীতি বিরোধী দিবসে রাজধানীতে দুদকের বর্ণাঢ্য র্যালি। প্রতিষ্ঠানটি দায়মুক্তির কোনো কমিশন নয় বললেন চেয়ারম্যান। বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি বেশ কয়েক গুণ বাড়ানোর কথা সরকার সক্রিয়ভাবে চিন্তা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করেও দেয়া হবে। দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। বাংলাদেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে তথ্য মন্ত্রণালয় যে স্থান নির্ধারণ করে দেবে তা মেনে চলতে হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। নির্দেশনা মানা না হলে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল করার এখতিয়ার সরকারের থাকবে বলে জানান তথ্যমন্ত্রী। দেশের সব স্যাটেলাইট টিভি চ্যানেলকেই এখন থেকে অ্যাডকোর সদস্য হতে হবে বলে জানান দুই মন্ত্রী। মাননীয় তথ্যমন্ত্রী এবং আমি এবং অ্যাসোসিয়েশন মিলে আমরা যৌথভাবে একটা ঐক্যমত্যে এসেছি যে এই চ্যানেলগুলোর সিরিয়াল আমরা ঠিক করে দেব। এটা তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে যে কোন চ্যানেলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে। কেবল অপারেটর যারা, তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে। যদি তারা এই সিদ্ধান্ত না মানে তাহলে কিন্তু তাদের যে আমরা অ্যাসোসিয়েশন লাইসেন্স দিয়েছি, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমাদের চ্যানেলগুলি যদি ভারতে সেখানে প্রচার করতে চাই তাহলে আমাদের যে রেভিনিউ দিতে হয়, বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমরা একটু বসবো
একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সকল সম্প্রচারকৃত টেলিভিশন অগ্রাধিকার পাবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো নামবে। আমরা সেই বাংলাদেশি চ্যানেলগুলো কিভাবে অগ্রাধিকার পাবে সেই ক্রমটা আমরা ঠিক করে দিব। সেই তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতি বছর 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আগামী 5 বছরে কমপক্ষে 2 লাখ কর্মসংস্থান হবে এ খাতে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রথম আউটসোর্সিং সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ তথ্য জানান। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ অংশগ্রহণকারী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ প্রাসঙ্গিক বিভিন্ন ধারণা দেওয়া হবে। আয়োজকরা জানান, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। 55,000 ফ্রিল্যান্সারদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আগামী দিনে আমরা এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ে আমরা আরও বেশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা। বিপিও সেক্টরের আয় হচ্ছে $100 মিলিয়ন, আগামীতে এটা $1 বিলিয়ন ক্রস করবে। আজকে 25,000 কর্মসংস্থান এই সেক্টরে, টার্গেট আছে যে আগামী 5 বছরে এটা 2 লক্ষ পার হয়ে যাবে। এ সময় এফবিসিসি এর সভাপতি সহ অন্যান্য বক্তা প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এবারের সামিটে 11টি সেশনে কমপক্ষে 10,000 লোক অংশ নেবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 44 বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি বাংলাদেশ। তবে ধীরে ধীরে পরিণত বিনিয়োগ কাঠামো গড়ে উঠছে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, সুদের হার কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ পণ্যের চাহিদা পূরণে এখন বিনিয়োগে নজর দিতে হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনের পথ চলায় সনাতনী চিন্তা থেকে বেরিয়ে বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ে তুলতে হবে। সানবির রুপলের রিপোর্ট। স্বাধীনতার 44 বছরে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। 70-এর দশকে শিল্প জাতীয়করণের পর রাষ্ট্রীয় খাতে সুব্যবস্থাপনার অভাবে বিনিয়োগে যে মন্থরতা নেমে আসে তা আবার গতি পায় 80-র দশকে শিল্পনীতির পরিবর্তনের মধ্য দিয়ে। শুরু হয় বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ। 90 দশকে এসে কৃষি, শিল্প, সেবা খাতে বেসরকারি বিনিয়োগ বাড়তে থাকে। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় সরকারি অনেক প্রতিষ্ঠান। পরিসংখ্যান বলছে 1971 সালে বিনিয়োগ যেখানে ছিল জিডিপির 8.2%, 4 দশকের ব্যবধানে তা এখন প্রায় 30%। তবে বিদেশি বিনিয়োগ এখনও জিডিপির 10%-এর ঘরে পৌঁছায়নি। বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন এতদিন সমান্তরাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও বিনিয়োগ বাড়াতে চলতি বছর তাদের এক করার সিদ্ধান্ত হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। যেসব প্রোডাক্ট আমাদের দেশে প্রয়োজন আছে সেই জিনিসগুলো বাংলাদেশেই তৈরি করতে হবে এবং চোখ থাকবে আশেপাশের দেশে। আমাদের উদ্বৃত্ত যে প্রোডাকশনটা হবে সেটা আমরা রপ্তানি করব। অর্থনীতিবিদরা বলছেন, 44 বছরের নানা চড়াই উতরে পেরিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় এসেছে বাংলাদেশ। এই অবস্থাকে দেশের স্বার্থে কাজে লাগাতে প্রয়োজন বিনিয়োগ অনুকূল যুগোপযোগী বিনিয়োগ কাঠামো। যতটুকু বিনিয়োগ আসলে চাওয়ার ছিল সেই বিনিয়োগটি আমরা কিন্তু সবসময় যে পুরোপুরি করতে পেরেছি তা না। বড়, মাঝারি, ক্ষুদ্র খাতে বিনিয়োগের ক্ষেত্রে যে এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থা সেটি এখনো আসলে পুরোপুরি নিয়ে আসা যায়নি। তবে আসার কথা হলো যে সাম্প্রতিক বছরগুলোতে সেই চেষ্টাটি হচ্ছে বিভিন্নভাবে। 2014-15 অর্থ বছরে দেশের মোট বিনিয়োগের পরিমাণ 4,38,000 কোটি টাকা। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগের 3 গুণ। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির দায়ে বেসিক ব্যাংকের 4 কর্মকর্তাকে অপসারণ করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। খবরটি নিশ্চিত করেছে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। অপসারণ করা 4 কর্মকর্তার মধ্যে 3 জন উপব্যবস্থাপনা পরিচালক এবং 1 জন সাধারণ ব্যবস্থাপক।
অপসারিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 3 জন ডিএমডি ফজলুল সোবহান, রুহুল আলম ও মোহাম্মদ সেলিম এবং জিএম মাহবুবুল আলম। এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বেসিক ব্যাংকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় এ ব্যাংকের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর খালগুলো। উচ্ছেদ কার্যক্রমের কিছুদিন পরই আবারও খালের দুপাশে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। ঢাকা ওয়াসা বলছে, জনবল ও বাজেট স্বল্পতা সহ বিভিন্ন কারণে পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না খালের জায়গা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, কঠোর রাজনৈতিক উদ্যোগই পারে খাল বাঁচানোর পরিকল্পনা সফল করতে। তাফসির বাবুর রিপোর্ট। কল্যাণপুর খাল, খালের পাশে ওয়াসার সীমানা পিলার সুস্পষ্ট। তবে সবার নাকের ডগায় এই সীমানা পিলার পেরিয়ে খালের উপর গড়ে তোলা হয়েছে টিনের স্থাপনা। রিকশার গ্যারেজ বসিয়ে চলছে অবৈধ ব্যবসা। জানতে চাইলে গ্যারেজের মালিক জানান, দারুস সালামের জনৈক আরজু সাহেবের কাছ থেকে এই স্থান ভাড়া নিয়েছেন তারা। কিনে না, ভাড়া নিছি আমরা, মাস কাবারি ভাড়া দিই, 3 বছর 4 বছর 5 বছর মাটি ভাড়া নিছি। মিরপুর 13 নম্বরে 22 টেকি খালের অবস্থা আরও করুন। খালের জায়গা দখল করে রীতিমতো পাকা স্থাপনা তুলে সরু করে ফেলা হয়েছে একসময়ের চওড়া এই খাল। এক সময়কার বেশ বড় আকারের এই 22 টেকি খাল এখন কমতে কমতে একটি সরু নালায় এসে ঠেকেছে। সর্বশেষ 30 ফুট চওড়া এই খালটি কোথাও 15 ফুট, কোথাও 10 ফুট, আর কোথাও বা এরকম দখলের কারণে একেবারে সরু নালায় পরিণত হয়েছে। দোনো দিক দিয়ে চাপাই দেয়া দুদিকের বাড়িওয়ালারা মনে করেন পুরো ড্রেনটা ছোট বানাই দিচ্ছে। যারা কাউন্সিলর আছে, যারা সরকারি কর্মকর্তা আছে, ওয়াসার লোক আছে, এরা কেউ কিছু বলতেছে না। ঢাকা ওয়াসা বলছে, দখলের প্রবণতা কমানো গেলেও নানা সীমাবদ্ধতায় তা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। উঠানোর পরে আবার বসে যায়। এখন আমাদের যে সমস্যা হলো যে আমাদের তো মানে পাহারাদার থানা পুলিশ নেই। আমরা অনেক সময় যেরকম যদি অবৈধ জোর করে উঠতে থাকে আমরা নর্মাল থানাকে জানাই। তাছাড়া আমরা মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম করি, কারণ অনেক সময় ম্যাজিস্ট্রেটও থাকে না। আরে নগর পরিকল্পনাবিদ বলছেন, দখল বন্ধে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত। মেয়ররা তো মাত্রই নবনির্বাচিত, 40 লক্ষ 30 লক্ষ 38 লক্ষ এক একজনের ভোটের ব্যাংক রয়েছে। এই মানুষগুলোকে নিয়ে যদি আজকে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, রাষ্ট্রীয় যন্ত্রের কাছে এরা পরাভূত হতে বাধ্য। এদিকে দখলের পাশাপাশি নির্বিচারে ময়লা ফেলার কারণেও এখন অনেক খালের প্রবাহ প্রায় বন্ধ। খাল পরিষ্কারও নেই কার্যকর উদ্যোগ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি এবং মানববন্ধন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বিভিন্ন পোস্টার, ফেস্টুন আর ব্যানার নিয়ে র্যালি বের করে দুদক। র্যালিটি দুদক কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর কাকরাইল, বিজয়নগর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান এবং দুদকের অন্যান্য কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালির শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদক দায়মুক্তির কোনো কমিশন নয়, এ ধরনের অভিযোগগুলো মিথ্যা। অনেকবারই বলা হয়, এগুলি বারবার করে বলে দুদককে কোশ্চেনেবল করা হয়। এগুলি আমরা মোটেই করি না। এগুলি আমরা আমাদের স্বাধীনভাবে আমরা কাজ করে যাচ্ছি। মোটেই না। আমরা ইতিপূর্বে কখনো কোনো মন্ত্রীকে এইভাবে দুর্নীতি দমন কমিশন অফিসে কেউ আনতে পারে নাই। আমরা সেটা সক্ষম হয়েছি। দুপুরের সময় আরো থাকছে। মিরপুরের সিলেট সুপারস্টার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যায় বরিশাল বুলসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। যশোরে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দেশব্যাপী খেজুরের নলেন গুড় ও পাটালির চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় জেগে ওঠা শান্ত সূর্য জানান দেয় শীতের চাদর জড়াতে শুরু করেছে প্রকৃতির গায়ে। এটি খেজুরের রস আহরণের মৌসুম, তাই খেজুরের গুড়ের জন্য যশোরের বিখ্যাত খাজুরা এনায়েতপুরের মতো 11টি গ্রামের সারি সারি খেজুর গাছ থেকে প্রতিদিন রস আহরণ করছেন কৃষকরা। এরপর খেজুরের রস বাড়ি নিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় নলেন, পাটালি ও ঝোলা গুড়। গাছতে যে পয়সা আয় এই যে 6 মাস চলে আর কি আমাদের। 140টা 30টা করে গাছ কাটা পড়ে, রস প্রত্যেক দিন ভালোই হচ্ছে।
শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস খেজুরের গুড়, আর এই কাজে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ঘরের নারীরাও। আমার বিয়ের পর থেকে আমি গুড় জ্বালাই। সিজনে এখন যে গুড় আসে এতে আমাদের সংসার খরচ চলে যায়। বিটারা গাছ মাছ পেড়ে দিয়ে চলে যায়, ছেলেরা রস এনে দিতে চলে যায়, আর আমার রস জ্বালাতে আই, গুঁড়ো ডালতে আই। স্থানীয়রা জানিয়েছেন ঐতিহ্য থাকলেও সেই জৌলস আর নেই। খেজুর গাছ উজাড় হওয়ায় ও কঠোর পরিশ্রমের কারণে অনেকেই বাদ দিয়েছেন এই পেশা। লোক সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে হয়তো কোনো বসতি হয়ে গেছে এবং এই খেজুর গাছ উজাড় হয়ে যাচ্ছে। এখন গাছই লাগায় না, আর খুব কষ্ট আপনার এখন আর মানুষ করতেই চায় না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 750 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। বন্ড সুবিধার আওতায় আমদানি করা লোহা জাতীয় দ্রব্য বা বিপি শিট অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন ও স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে সংস্থাটির নেতাকর্মীরা ছাড়াও যোগ দেন এই খাতে থাকা মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ব্যবসায়ীরা বলেন, বন্ডের সুবিধা নেওয়া অনেক কোম্পানি এবং আমদানিকারকরা অবৈধ পথে লোহা জাতীয় পণ্যের চালান আনা নেয়া এবং খোলা বাজারে বিক্রি করায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য কোম্পানি। বন্ডের সুবিধা নেওয়া এসব কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। পরে এক সংবাদ সম্মেলনে লৌহ জাতীয় শিল্পের আমদানি পর্যায়ে সকল সুবিধা বাতিল করার দাবি জানান। পাশাপাশি বন্ড সুবিধাভোগীদের গত 10 বছরের উৎপাদন এবং আমদানির পার্থক্য নিশ্চিত করে রাজস্ব আদায় করা না হলে রাজধানী সহ সারা দেশে স্টিল শিট ও কয়েল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছে পেন্টাগন। মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন, ট্রাম্পের এমন বক্তব্য জঙ্গিদের প্রতি সমর্থন বাড়িয়ে দেবে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এমন বৈষম্যমূলক আচরণের ব্যক্তিত্ব মার্কিনীদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। অন্যদিকে মার্কিন মুসলমানরা জানিয়েছেন, দেশকে নেতৃত্ব দানে ইচ্ছুক একজনের এমন বক্তব্যে তারা হতাশ। প্যারিস ও সান বার্নার্ডিনোতে হামলার ঘটনার পর পশ্চিমা দেশগুলোতে জনমনে দেখা দিয়েছে মুসলমান আতঙ্ক। দাড়ি, টুপি বা হিজাবের কারণে অনেককেই হতে হয়েছে কটাক্ষ অথবা হামলার শিকার। কোথাও কোথাও মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান প্রতিহিংসা আরো উস্কে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা। ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। যুক্তরাষ্ট্র কারো উচিত হবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদের অভিযোগ তুলে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার দেশ, এখানে প্রত্যেকেই যে যার বিশ্বাস মতো চলতে পারে, কিন্তু ট্রাম্পের ওই কথার পর এখন রাস্তায় মুসলমানদের দেখলেই অন্যরকম আচরণ করছে সবাই। এই অবস্থায় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন। আর হোয়াইট হাউস ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য হিসেবে বর্ণনা করেছে। বারবার নিজের নির্বাচনী প্রচারণায় উদ্ভট মন্তব্য করে চলেছেন তিনি। তা সত্ত্বেও রিপাবলিকানরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে তাকে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষার শপথ নিতে হবে। কিন্তু আমাদের সংবিধান কখনোই কোনো বৈষম্য সমর্থন করে না, আর সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন রিপাবলিকান দলেরই আরেক মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। তবে মার্কিনীদের নিরাপত্তার জন্য সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন নিজের নির্বাচনী প্রচারণায় সরব থাকেন ট্রাম্পের সমালোচনায়। খুবই লজ্জাকর এবং ভয়ঙ্কর মন্তব্য করেছেন ট্রাম্প। তার এমন মন্তব্যে মনে হতে পারে আমরা ইসলাম বিরোধী, কিন্তু আমরা তা নই। জিহাদিদের নির্মূল করতে চাইলে আমাদের মুসলিম বন্ধুদের পাশে রাখতে হবে। এত সব সমালোচনা সত্ত্বেও ট্রাম্প নিজে তার বক্তব্যে এখনো অনড়। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে হলে তার কথা মতো মুসলমানদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতেই হবে। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ।
বিপিএল প্রসঙ্গ। মিরপুরের দিনের প্রথম ম্যাচে প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। টস হেরে এই মুহূর্তে সুপারস্টারসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 54 রান। ওপেনিংয়ে নেমে ঢাকার হয়ে শুরুটা বেশ দেখে শুনে করেন ইয়াসির শাহ ও ফরহাদ রেজা। দলীয় 28 রানে ইয়াসির শাহ সাজঘরে ফেরেন আব্দুর রাজ্জাকের শিকার হয়ে। এরপর ফরহাদ রেজার সাথে জুটি বাঁধেন ঢাকার পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হাফিজ। কিন্তু ব্যক্তিগত 8 রানে তিনিও রাজ্জাকের বলে মুমিনুলের হাতে ধরা পড়েন। তবে অন্য প্রান্তে সিলেটের বোলারদের ভালোভাবেই সামাল দিচ্ছেন ফরহাদ। এই মুহূর্তে তার সাথে জুটি বেঁধেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এই দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে ঢাকার ইনিংসের চাকা। Oh, got the edge and it trickles away beyond the fielder who's a little square at third. এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। 8 ম্যাচে 10 পয়েন্ট পাওয়া বরিশালের লক্ষ্য পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া, আর সান্ত্বনার জয় দিয়ে তৃতীয় আসর শেষ করতে চায় ভাইকিংস। এমনই ভিন্ন সমীকরণ নিয়ে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুদল। প্লে অফ আগে নিশ্চিত হলেও টানা 2 ম্যাচ হারের তিক্ততা নেওয়া বরিশালের লক্ষ্য প্লে অফের আগেই জয়ের ধারায় ফেরা। কিন্তু টি-20তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যর্থতা বিপাকে ফেলেছে বরিশালকে। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন সাব্বির। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে বরিশালের সেরা একাদশে আবারও ফিরতে পারেন ক্যারিবীয় অলরাউন্ডার কুপার। অন্যদিকে তারকাবহুল ভাইকিংসের লক্ষ্য জয় দিয়ে আসর শেষ করা। কিন্তু দেশি তারকাদের সাথে ব্যাট হাতে ব্যর্থ ভাইকিংসের বিদেশি রিক্রুটরা, যদিও বল হাতে দাপট দেখাচ্ছেন মোহাম্মদ আমির ও বিলাওয়াল ভাট্টি। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পৌর নির্বাচনে আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ফখরুলের, বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার বললেন হানিফ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। জামায়াতের সাথে জোটের কারণেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় বিএনপির নাম এসেছে, মত দলের ক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মীদের। উন্মুক্ত স্টোরেজ লাইন আর ম্যানহোলের সবশেষ শিকার শিশু নীরব। বড় দুর্ঘটনার পর তোড়জোড় শুরু হলেও মেলে না স্থায়ী সমাধান, অভিযোগ নগরবাসীর। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন 2 মন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।